জ্ঞানচক্ষু। খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা ছোট গল্প, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হলো এই ছোট গল্পটা ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্টেই থাকবে। এবার নেক্সট যেটা, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে? মোট 4 ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। প্রথমটা বহু বিকল্পীয় প্রশ্ন, অর্থাৎ কিনা এমসিকিউ, যেগুলো প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে। নেক্সট অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এসএকিউ, এগুলো 1 নম্বর করে প্রত্যেকটি। এরপর থাকবে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু একটি 3 নম্বর করে। এবার সেটা তুমি একটা ফ্ল্যাট 3 নম্বরের কোয়েশ্চেন পেতে পারো, বা 1+2, 2+1 এরকম ধরনেরও কিন্তু থাকতে পারে। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ এসে টাইপ কোয়েশ্চেন্স, সেগুলোর মার্কস থাকবে 5। এখানেও সেই একই কথা, একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেনও থাকতে পারে, আবার 1+4, 4+1 সেরকম ভাবেও কিন্তু থাকতে পারে। পড়বার এবং বোঝবার সুবিধের জন্য সম্পূর্ণ ভিডিওটাকে কয়েকটা চ্যাপ্টার্সে আমরা ভাগ করে নিয়েছি। এবার তোমরা কেউ চাইলে কোনো একটা বিশেষ চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার দেখতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই, কারণ চ্যাপ্টার ভাগ ডেসক্রিপশনে অলরেডি দেওয়া আছে। কিন্তু আমি যেটা তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে যে একবার হলেও গোটা ভিডিওটা পুরোটা দেখো মন দিয়ে। তাহলে যেটা হবে, গল্পটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। গল্পটা কোন প্রেক্ষাপটে লেখা, কিসের কথা বলা হয়েছে, তার আনুষঙ্গিক আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তার ফলে পরীক্ষায় যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু খুব সহজেই সেগুলোর উত্তর করতে পারবে। জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা? আশাপূর্ণা দেবীর লেখা। আশাপূর্ণা দেবীর জন্ম সাল কত? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। জন্ম সাল হচ্ছে 1909 খ্রিস্টাব্দ। মৃত্যু হয় 1995 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা লেখিকা, অনেকেই রয়েছেন, আশাপূর্ণা দেবী তাদের মধ্যে অন্যতম একজন বিখ্যাত নামজাদা একজন লেখিকা। একটা খুব আশ্চর্যের বিষয় হচ্ছে যে তার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, অর্থাৎ তিনি কিন্তু কোনোদিন কোনো স্কুল কলেজে পড়াশোনা করেননি। কিন্তু যেটা সবচেয়ে আমাদের অবাক করে সেটা হচ্ছে যে তার যে একটা অদম্য উৎসাহ ছিল। কিসের উৎসাহ? জ্ঞানার্জনের উৎসাহ। অর্থাৎ আমি জানবো, আমি পড়বো, আমি শিখবো, এই জ্ঞানার্জনের তাগিদ, জ্ঞানার্জনের উৎসাহ থেকেই তিনি কিন্তু বিভিন্ন ধরনের বইপত্র পড়ছেন। এহেন যে মানুষটি, যিনি জ্ঞানার্জনের তাগিদ থেকে, উৎসাহ থেকে বিভিন্ন ধরনের বই পড়ছেন, তাহলে আমাদের খুব কৌতূহল হয় যে তার লেখায় আমরা কি ফুটে উঠতে দেখছি। তার লেখার বিশেষত্বই হচ্ছে মধ্যবিত্ত বাঙালি জীবন, সেই জীবনের যে খুঁটিনাটি, সেইগুলো তার রচনায় সুপরিস্ফুট। মধ্যবিত্ত বাঙালি জীবনের যে দৈনন্দিন জীবনের ছোট্ট থেকে ছোট্টখাটো ঘটনাও আমরা তার রচনায় ফুটে উঠতে দেখছি। তার কারণটাই হচ্ছে যে তার মধ্যে একটা সংবেদনশীল মন ছিল, যাকে আমরা বলতে পারি সেন্সিটিভ মাইন্ড, সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি, যা দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আর সবচেয়ে বড় কথা, জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে তার যে গভীর বাস্তব অনুভূতি, সেইগুলোই তাকে সাহায্য করছে এই যে মধ্যবিত্ত বাঙালি জীবন, তুমি আমি আমরা সবাই
যে মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে উঠে আসছি, সেই বাঙালি জীবনটা তার রচনায় সবচেয়ে বেশি করে ধরা দিয়েছে। এবার তাহলে এখান থেকেই আমরা দেখে নিতে পারি যে তার উল্লেখযোগ্য রচনাগুলো কি কি। উল্লেখযোগ্য কারণ অনেক লিখেছেন তিনি, সেগুলোর মধ্যে যেগুলো একবারে ছাপ ফেলে যায় আমাদের মনে, সেগুলো কি কি। প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, এরপরে বকুল কথা, তারপরে খেয়াল রাখতে হবে যে এই তিনটে কিন্তু হচ্ছে উপন্যাস ত্রয়ী, অর্থাৎ যেগুলোকে আমরা বলি ট্রিলজি, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। এছাড়াও রয়েছে অগ্নিপরীক্ষা, শশীবাবুর সংসার, এই ধরনের অজস্র উপন্যাস তিনি কিন্তু রচনা করে গেছেন। আর একটা জিনিস সেটা হচ্ছে, একটু আমি বুলেট দিয়ে করে দিচ্ছি, ছোট ঠাকুরদার কাশী যাত্রা। এটা বুলেট দিয়ে করলাম কেন? কারণ এটা কিন্তু কোনো উপন্যাস নয়, বরং এটা একটা গল্প সংকলন গ্রন্থ, অনেকগুলো গল্পের একটা কালেকশন। এবার এই যে মানুষটি এত ধরনের সৃষ্টি করে গেছেন, বিশেষ করে একদম সাধারণ জীবন যার লেখায় ফুটে উঠেছে, স্বীকার করতেই হবে যে এটার জন্যই তিনি অনেক পুরস্কারও অর্জন করেছেন। কি কি পুরস্কার? পুরস্কারের মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, সাহিত্যের সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিলিট, আর তারই সঙ্গে যুক্ত হয়েছে একাধিক সরকারি খেতাব। এবারে একটু বলে নি আমি, সেটা হচ্ছে যে এই যে উল্লেখযোগ্য রচনাবলী, এই জায়গাটা এবং এই পুরস্কারের জায়গাটা, এইগুলো খুব ভালো করে একটু খেয়াল রাখতে হবে। কারণ এমসিকিউ এসিকিউতে এখান থেকেই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো প্রশ্ন আসে। কাজে একটু যদি মন দিয়ে না পড়া যায়, খুঁটিয়ে যদি না ঠিক মতো আয়ত্ত করা যায়, তাহলে কিন্তু এখান থেকে মার্কস তোলা যাবে না। আর এমসিকিউ এসিকিউ কিন্তু মার্কস তোলবার সবচেয়ে ঠিকঠাক জায়গা। সাহিত্যিক আশাপূর্ণা দেবী, আর পাশেই আমরা দেখতে পাচ্ছি যেটা কুমকুম বলে একটি বইয়ের প্রচ্ছদের ছবি। কেন? কারণটা হচ্ছে খুব সহজ, সেটা হলো জ্ঞানচক্ষু গল্পটার মূল গ্রন্থের নাম কুমকুম। কুমকুম একটি গল্প সংকলন গ্রন্থ, অর্থাৎ কিনা এটা একটা কালেকশন অফ শর্ট স্টোরিজ, জ্ঞানচক্ষু যে বইটার অন্তর্ভুক্ত হয়েছে। এবারে আমরা যাব জ্ঞানচক্ষু বলতে কি বোঝায়। জ্ঞানচক্ষু কথাটা যদি আমি সমাস বিশ্লেষণ করি, তাহলে কি দাঁড়াবে? জ্ঞান রূপ চক্ষু, অর্থাৎ এখানে কিন্তু সত্যিকারের চোখের কথা বলা হচ্ছে না, জ্ঞানটাই এখানে চোখ। তার মানে জ্ঞানচক্ষু কথাটার অর্থ খুব সহজ ভাষায় বলতে গেলে বোধোদয় হওয়া, চেতনার জাগরণ ঘটা, তুমি বলতে পারো অন্তর্দৃষ্টির, অর্থাৎ আমাদের ভেতরকার যে চোখ, সেই অন্তর্দৃষ্টির উন্মিলন ঘটা। এটাই হচ্ছে জ্ঞানচক্ষু কথাটার সহজ অর্থ, অন্তর্দৃষ্টির উন্মিলন ঘটা, বোধোদয় হওয়া, চেতনার জাগরণ, এইগুলো। এবার তাহলে আমাদের মাথায় চট করে যেটা আসবে যে তাহলে গল্পটা কাকে নিয়ে, কার চেতনার জাগরণ ঘটলো, কিভাবেই বা ঘটলো? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল জিনিসটা কি? মার্বেল হচ্ছে কাঁচের গুলি, গোল্লা গোল্লা দেখতে, যেগুলো নিয়ে ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করে। তাহলে প্রথম লাইনটাতে যেটা বলছেন লেখিকা, যে তপন সেই হচ্ছে গল্পের কেন্দ্রীয় চরিত্র।
আমরা যখন আরেকটু এগোবো তখন আমরা বুঝতে পারবো যে তপনকে কিন্তু ঠিক বালক বলা চলে না, সে কিশোর বয়সী, অর্থাৎ ধরে নাও এই 12-13 বছরের। এমন একটা কথা সে শুনলো যাতে এতটাই অবাক হয়ে গেল যে তার চোখগুলো একেবারে গোল্লা গোল্লা হয়ে গেল। আর সেটা বোঝাতেই লেখিকা বলছেন যে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কি শুনলো বলতো তপন? নতুন মেসোমশাই, মানে যার সঙ্গেই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেশোর। তাহলে কোয়েশ্চেনটা যদি এটা হয়, তপন কি শুনল, তার উত্তর ঠিক এইখানে, যেটা আমি থার্ড ব্র্যাকেট করলাম। তপন শুনল এটাই যে যার সঙ্গে এই কদিন আগে তার ছোট মাসির বিয়ে হয়ে গেল। ঘটাপটা কথাটার অর্থ হচ্ছে খুব জাঁকজমক, আড়ম্বর, যেটা তোমরা বলে থাকো আর কি, সেইটা। তাহলে ছোট মাসির যার সঙ্গে কদিন আগে খুব জাঁকজমক করে আড়ম্বর করে বিয়ে হয়ে গেল, সেই ভদ্রলোক তিনি নাকি বই লেখেন। শুধু কি তাই, সেসব বই নাকি ছাপাও হয়েছে। অনেক বই মেশোর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই কথাটা শুনেই তপন সাংঘাতিক অবাক হয়ে গেল। কেন বলতো? তপন যেটা তাহলে বুঝতে পারছে, তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। এইখান থেকে যে কোয়েশ্চেনটা আসে, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল, খুব আসে এই কোয়েশ্চেনটা। খেয়াল রেখো সেটা, কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এই বিষয়েই তপনের সন্দেহ ছিল। তাহলে তপন কি জানতো? তপন জানতো যে যারা বই লেখেন তারা সাধারণ মানুষই নন। সেই জন্য যখন সে শুনল তপনের ছোট মাসির বিয়ে হয়েছে কিনা এমন একজনের সঙ্গে যিনি বই লেখেন, তাতেই তপন ভীষণ আশ্চর্য হয়ে গেল। আর তাতেই তার চোখগুলো অবাক হবার কারণেই গোল গোল হয়ে গেল। এবার তাহলে যেটা আসছে, নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। খেয়াল রেখো এই লাইনটা। এই যে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের, এই প্রথমবার জ্ঞান চক্ষুর উন্মিলন ঘটছে, অর্থাৎ প্রথমবার বোধোদয় হচ্ছে তার। কেমন? প্রথমবার কথাটা আমি বললাম, তার মানে অনেকেই হয়তো বুঝতে পারছো বা জিজ্ঞাসা জাগছে মনের মধ্যে যে তাহলে কি তপনের আরো বোধোদয় হয়েছে? একটু অপেক্ষা করে যাই, আর একটু পড়ে নি। তপন কি দেখছে? আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন
লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। এইটা হচ্ছে তাহলে আসল জায়গা, যে প্রথমবার বোধোদয় হলো তপনের। তপন তাহলে কি জানতো? তপন জানতো যে যারা বই লেখেন তারা এই গ্রহের মানুষই নয়, তারা ভিন গ্রহের প্রাণী। কিন্তু যখন সে দেখলো সে এসেছে কোথায়? মামার বাড়িতে। কেন এসেছে? তার ছোট মাসির বিয়ে উপলক্ষে। এসে সে জানতে পারছে ছোট মাসির যার সঙ্গে বিয়ে হচ্ছে তিনি বই লেখেন, তার বই আবার ছাপাও হয়। শুধু কি তাই, অনেক বই ছাপা হয়েছে তার। তার মানে তপনের যিনি নতুন ছোট মেশো তিনি একজন সত্যিকারের লেখক। এবং তপন কি দেখছে? তার বাবা, তার ছোট মামা, মেজো কাকু, তারা যেরকম চানের সময় চান করেন, ঘুমানোর সময় ঘুমন, দাড়ি কামান, সিগারেট খান, অনেক খাবার একসঙ্গে দিলে উরি বাস এটা কখনো খাওয়া যায় বলে অর্ধেক খাবার তুলে দেন, ঠিক যা যা তারা করেন তপনের নতুন মেশো তাই তাই করেন। তার মানে লেখক কোনো ভিন গ্রহের প্রাণী নন, আকাশ থেকে পড়া জীব নন, তারা তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো একেবারে সাধারণ মানুষ। এইটাই তপনের প্রথমবার বোধোদয় হলো, জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটল। এবারে আমরা কি দেখতে পাবো? তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজে প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। খেয়াল রেখো, গরমের ছুটির কথা বলা হয়েছে কিন্তু। এই যে এই জায়গাটা, তপনের স্কুলেও গরমের ছুটি চলছে, আর তার নতুন মেশো তিনি কিন্তু পেশায় কলেজে প্রফেসর, ফলে সেই কলেজেও গরমের ছুটি চলছে। ফলে দুজনেই রয়ে গেছেন ওই একই জায়গাতে। তাই অহরহ, অহরহ মানে সব সময় জলজ্যান্ত একজন লেখককে তপন চোখের সামনে দেখছে। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি, এমন একটা দিনের কথা বলা হচ্ছে যখন সেই গরমের ছুটি চলাকালীন তপনের নতুন যে মেশো, লেখক মেশো, তিনি শ্বশুর বাড়িতেই তো ছিলেন। সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। একটু খেয়াল রাখবে, আমরা এখনকার কথা পড়ছি, তার পেছনের ইতিহাসটা আমরা একটু পরে জানবো। কারণ তোমাদের হয়তো হঠাৎ করে মনে হতে পারে যে এই জায়গাটা কোত্থেকে এলো, ছোট মাসি সেই দিকে ধাবিত হলো কেন, কি ব্যাপার? এটা আমরা জানতে পারবো একটু পরে। এখন কি হচ্ছে? ছোট মেশো তিনি ঘুমোচ্ছিলেন দুপুরবেলা, দিব্যি একটা ভাত ঘুম। সেই অবস্থায় ছোট মাসি ছোট মেশোর ঘরের দিকে চললেন। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা, কারণ এটা তাৎপর্য আসে, ব্যাখ্যা আসে, এসে কিউ আসে, সমস্ত কিছু আসে। কি হলো এইটুকু জায়গার মধ্যে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে ছোট মাসি তপনের লেখা একটা গল্প নিয়ে ছোট মেশোর ঘরের দিকে চললেন। তপন প্রথমটায় মুখে প্রবল আপত্তি করেছিল, না, কিন্তু মনে মনে খুব খুশি হয়েছিল, কারণ সে চাইছিলই এটা হোক, কারণ তার নতুন মেশো একজন লেখক, ভুলে গেলে চলবে না সেটা। তপন সেজন্য ভেবেছিল যে তার লেখার
সত্যিকারের মূল্য যদি কেউ বোঝে তাহলে বুঝবেন তার লেখক মেশো, কারণ রত্নের মূল্য জহুরির কাছেই। এবার জহুরি কাদের বলা হয়? জহুরি হচ্ছেন যারা জহর নিয়ে, জহর মানে রত্ন, মূল্যবান রত্ন, যারা মূল্যবান রত্ন নিয়ে ব্যবসা করেন, যারা দেখেই বুঝতে পারেন কোন রত্ন আসল বা নকল, তাদের কি বলা হয়? জহুরি। রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন বলতে তাহলে এখানে বোঝানো হচ্ছে, ভালো করে খেয়াল করো, তপনের লেখা গল্পটা। জহুরি বলতে বোঝানো হচ্ছে তাহলে তপনের নতুন লেখক মেশোকে। কারণ একজন জহুরি যেরকম জহর বা মূল্যবান রত্ন নিয়ে ব্যবসা করেন, যিনি দেখেই বুঝতে পারেন যে কোন রত্ন আসল নাকি নকল, ঠিক সেই রকম ভাবেই তপনের লেখা গল্পটা সত্যিকারের গল্প হয়েছে কি না আদৌ, সেটা বুঝলে একমাত্র বুঝতে পারবেন তার নতুন লেখক মেশো। সেই জন্য তপন চাইছিলই যে তার গল্পটা তার লেখক মেশোর হাতে পৌঁছয়। হলো ঠিক তাই। এবার গল্পটা তো লেখক মেশোর হাতে পৌঁছেছে। এর পরে কি হচ্ছে? একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে, তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তাহলে কি হলো এই জায়গাটাতে? তপনের লেখা গল্প ছোট মাসি পৌঁছে দিলেন তার স্বামীর হাতে, যিনি আদতে একজন লেখক। তপন মনে মনে ভীষণ খুশি হলো। খানিক বাদেই যেটা হলো, তার মেশো তাকে ডেকে পাঠালেন। এবার গল্পটা যে সত্যি সত্যি ভালো হয়েছে এমন কিন্তু কোনো প্রমাণ আমরা এটুকুর মধ্যে পেলাম না। বরং কি বলছেন লেখিকা? তিনি বলছেন যে নতুন বিয়ে হওয়া শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই তিনি তপনকে বললেন, তোমার গল্পটা না দারুণ হয়েছে, একটু আধটু কারেকশন করে যদি করে দেওয়া যায় তাহলে অনায়াসে ছাপিয়ে দেওয়া যায়। তপন প্রথমটা ভাবছে, এত বড় একজন লেখক, তিনি বোধহয় ঠাট্টাই করছেন আমার সঙ্গে, আমি আর এমন কি লিখতে পারলাম। কিন্তু যখন দেখছে মেশোর মুখে করুণার ছাপ, তখন সে আহ্লাদে একবারে কাঁদো কাঁদো হয়ে যাচ্ছে, গদগদ হয়ে যাচ্ছে, কৃতার্থ হয়ে পড়ছে। আমি সবাইকে বলবো এই করুণার কথাটা একটু খেয়াল রাখতে, কারণ সত্যি যদি মেশো তপনের প্রশংসাই করতেন তাহলে কিন্তু এই করুণা কথাটা আসতো না। মেসোমশাই ঠিক কেমন মানুষ আমরা গল্পটা আরেকটু না এগোলে বুঝতে পারবো না। এবার যখন তিনি বললেন যে একটু কারেকশন করে করে দিলে ছাপিয়ে দেওয়া চলে, তখন ছোট মাসি বলছেন, তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়েই দাও, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মেশো ঠিক সেই রকমই করুণার মূর্তিতে তিনি বলছেন, হ্যাঁ তা দেওয়াই যায়। আমি যদি বলি, এই যে আমি, অর্থাৎ আমি হচ্ছি একজন স্বনামধন্য লেখক, আমার সঙ্গে চেনা পরিচিত আছে কার? সন্ধ্যা তারার সম্পাদকের। আমি যদি বলি তাহলে তিনি না করতে পারবেন না, আপত্তি করতে পারবেন না। ঠিক আছে, তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। অর্থাৎ এমন একটা ভাব এলো মেসোমশাই তিনি নিজের মহত্ব জাহির করলেন, দয়া দেখালেন তপনকে। এইটা খেয়াল রেখো। এবারে কি হচ্ছে? বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলেন,
না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। নচেত এই বয়সের ছেলে মেয়েরা গল্প লিখতে গেলেই দেখো তো কি কি নিয়ে লেখে উনি বলছেন, হয় রাজা রানীর গল্প, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তাহলে মেশো কি বলছেন? বিকেলে চায়ের টেবিলে কথাটা উঠছে। আমরা এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন করে রাখতে পারি যে কোন কথা, কোন কথা? তোমরাই বলো। দুটো কথা। তপন গল্প লিখেছে এবং তার নতুন লেখক মেশো, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তপনের লেখা গল্পটা তিনি ছাপিয়ে দেবেন। সবাই তো হেসেই অস্থির। তপন গল্প লিখেছে, এটা আবার কি হয় নাকি? মানে ভীষণ একটা ঠাট্টা, পরিহাস, একটা বিরূপ সমালোচনা। লেখক মেশো বলছেন যে না না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। চোখ আছে মানে হচ্ছে পর্যবেক্ষণ শক্তি। তা নয় তো যেটা হয় সেটা হচ্ছে যে এই বয়সে ছেলে মেয়েরা, মানে তপনের বয়সী কিশোর কিশোরীদের যদি গল্প লিখতে বলা হয়, তারা বেসিক্যালি কি নিয়ে লেখে? হয় রাজা রানীর গল্প, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, নয়তো না খেতে পেয়ে অনাহারে মৃত্যু। এই সমস্ত যে মাল মশলা, এই নিয়েই ওদের গল্পগুলো হয়। কিন্তু তপন তো সেই দিকেই যায়নি। ও কি করেছে? ওর ভর্তি হওয়ার দিনের যে অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে গল্প লিখেছে। তাই এটা খুব ভালো, আমি বলছি ওর হবে। মেসোমশাইয়ের এত প্রশংসা শুনে তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। বিহ্বল কথাটার অর্থ হচ্ছে আত্মহারা। অর্থাৎ যেটা আমি একটু আগে বলছিলাম, একজন এত বড় মাপের লেখক আমার প্রশংসা করছেন এইভাবে, তখন তো একবার আত্মহারা হয়ে যাচ্ছে। তার চোখে তার মেশো তখন যেন দেবতার মতো, যিনি তাকে এত দয়া করছেন, সবার সামনে তার এত প্রশংসা করছেন। কিন্তু এই কথাটা ভুলো না আমার, যে মেসোমশাই ঠিক কেমন মানুষ আমরা কিন্তু ধীরে 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 জানতে পারবো। তাহলে আরেকটু এগোই। তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কেন দিন গুনছে? যে কবে তার লেখা গল্পটা পত্রিকায় ছাপা হবে, সেজন্য এসে বসে বসে দিন গুনছে। এবার এই জায়গাটা থেকে দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি। কেন দাগ দিচ্ছি? ওই যে বললাম গল্পটা এখনকার কথা বলছে, কিন্তু তার পেছনের যে ইতিহাসটা সেইটা লেখিকা এইখানটাতে আনছেন। আমি একটু ব্যাক করছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে দেখো, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মেশো যে ঘরে ঘুমোচ্ছিলেন সেই ঘরের দিকে তিনি চললেন। কেন চললেন সেই ইতিহাসটা এবার তোমাদের সামনে আসছে এইখান থেকে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। কাকে দেখে সেটা সে জানছে? নতুন মেশোকে দেখে জানলো সেটা। তবে আর পায় কে তপনকে? দুপুর বেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। তাহলে
এই কথাটাই ভাবছে, মানে কোন কথাটা ভাবছে? যে তপনেরই বা লেখক হতে বাধা কোথায়? লেখকরা যদি তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো সাধারণ মানুষই হন, তপনও তো মানুষ, তাহলে তপনেরই বা লেখক হতে বাধা কোথায়? এটাই সে রাত দিন ভাবছে। কারণ সে ছোটবেলা থেকে অনেক অনেক গল্প শুনেছে। এখন যখন একটু বড় হয়েছে, সে বস্তা বস্তা গল্প পড়ছে। কাজে গল্প জিনিসটা কি সেটাও জানে। শুধু এটাই ওর জানা ছিল না যে ব্যাপারটা এমনই সহজ, মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে ও সেটা জানলো, ওর বোধোদয় হলো। তাহলে তপনও চাইলে গল্প লিখতে পারে। ব্যাস, আর কে পায় তপনকে? একদিন দুপুর বেলা, যখন সবাই কিনা ঘুমিয়ে পড়েছে, এখানে দেখো একটা টার্ম রয়েছে, নিথর, অর্থাৎ কিনা একেবারে স্থির হয়ে থাকা। আমরা যখন ঘুমোই তখন আমরা স্থির হয়ে থাকি তো। তার মানে লেখিকা বুঝিয়ে দিলেন যে সবাই তখন ঘুমোচ্ছে। ঠিক সেই সময়টায় তপন চুপি চুপি পা টিপে টিপে একটা খাতা নিয়েছে। খাতাটা আর কিছুই নয়, স্কুলের হোম টাস্কের খাতা। বিয়ে বাড়িতেও যেটা মা তপনকে আনতে বাধ্য করেছেন। তপন সেই খাতাটা নিয়েছে আর একটা পেন নিয়েছে, নিয়ে চুপি চুপি 3 তলার সিঁড়িতে উঠে গেছে এবং একা শোনে, জাস্ট ওয়ান সিটিং এ বসে সে আস্ত একটা গল্প লিখেও ফেলেছে। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার? এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। কি হলো তাহলে? দুপুরবেলা তপন তো একটা আস্ত গল্প লিখে ফেলেছে। এবার যখন নিজে পড়ছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে তার। আনন্দে, উত্তেজনায়, রোমাঞ্চে শিহরিত হয়ে উঠছে সে। মাথার চুল খাড়া খাড়া হয়ে যাচ্ছে। এ কি ব্যাপার? এটা তো সত্যি একটা গল্পের মতোই লাগছে। আমি লিখলাম গল্পটা? তার মানে আমাকেও এখন কিনা লেখক বলা চলে? যখন এই বিষয়টা তখন রিয়েলাইজ করতে পারলো, এমনই ভয়ানক একটা আনন্দ হলো, উত্তেজনা হলো, রোমাঞ্চ জাগলো সারা দেহ মনে, যে তখন আর থাকতে পারলো না। একবারে হুড়মুড়িয়ে দুধ দাঁড়িয়ে নিচে চলে এলো। কোথা থেকে? খেয়াল করো, 3 তলার সিঁড়ি থেকে সে চলে এলো দুধ দাঁড়িয়ে নিচে, যেখানে তার ছোট মাসি ছিলেন। এবং ছোট মাসিকেই প্রথমে সে বলল, জানো ছোট মাসি, আমি না একটা গল্প লিখেছি। প্রশ্ন উঠতে পারে, ছোট মাসিকেই বলল কেন? কারণ ছোট মাসি হোক না তার থেকে বছর 8 বড়, কিন্তু মনের দিক থেকে তারা সমবয়সী। সেই জন্য মামার বাড়িতে এলেই তপনের সমস্ত গল্প, গাছা, আবদার, আহ্লাদ সবকিছু ছোট মাসির কাছেই। কাজে এই যে এত বড় একটা ঘটনা, যে আমি একটা গল্প লিখেছি, এই আনন্দের খবরটা প্রথমেই তপন কাকে দেবে? ছোট মাসিকে দেবে অবভিয়াসলি। তাই ছোট মাসিকেই দিয়েছে। কিন্তু তপন লক্ষ্য করছে একটা জিনিস, সেটা হচ্ছে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। মুরব্বি কথাটার অর্থ আমরা একটু জেনে নেব। সেটা হচ্ছে অভিভাবক, গার্জেন। তাই
গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? আহ ছোট মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়। রোষ, তোর মেসোমশাইকে দেখাই। এইখানে দাগটা শেষ করলাম। তাহলে এইটা হচ্ছে সেই পেছনকার কথা, ইতিবৃত্ত। ছোট মাসি এর পরেই গল্পটা নিয়ে ছোট মেসোর ঘরের দিকে ধাবিত হলেন। তাহলে তপন যখন গল্পটা ছোট মাসিকে দেখালো, ছোট মাসি বিয়ে হবার পর জানো একটু বেশ গার্জেন গার্জেন হয়ে গেছে, মুরব্বি মুরব্বি ভাব, তাই পুরোটা পড়লো না, একটু চোখ বোলালো, তারপরে একটু পিঠ চাপড়ানো সুরে বলল, বাহ, ভালো লিখেছিস তো। হ্যাঁ রে, কোনো জায়গা থেকে টুকে দিসনি তো? তপন ভীষণ আপত্তি করছে, কি যে বড় ছোট মাসি, ভালো হবে না কিন্তু। আরে বাবা, খেপছিস কেন? আমি জিজ্ঞেস করছি বই তো নয়। রোষ কথাটার মানে হচ্ছে দাঁড়া। আমরা বলি না, দাঁড়াও, তোমার বাবাকে দেখাই। এখানেও ঠিক তাই, দাঁড়া, তোর ছোট মেশোকে দেখাই বলে তারপরেই ছোট মাসি কি করলো, সেই গল্পটা নিয়ে ছোট মেশোর ঘরের দিকে চলে গেল। তারপরের কথাটা তো আমরা জেনেই গেছি, যে ছোট মেশো প্রতিশ্রুতি দিলেন যে গল্পটা তিনি সন্ধ্যা তারার সম্পাদককে বলে পত্রিকায় ছাপিয়ে দেবেন। এরপরে গল্পটা আবার বাস্তবে এখনকার বর্তমানে ফিরে আসছে। কিন্তু গেলেন তো গেলেনই যে। কারা গেলেন? আমি এখানে কোয়েশ্চেনটা দিয়ে দিই, তাহলে তোমাদের কানেক্ট করতে সুবিধা হবে। কারা গেলেন খেয়াল করো, ছোট মেশো আর ছোট মাসি, তারা চলে গেলেন। ছোট মেশো সঙ্গে করে নিয়ে গেলেন তপনের গল্পটা। সেই রেফারেন্সটাই টানা হচ্ছে যে ছোট মেশো যে গেলেন, গেলেনই যে। কোথায় গল্পের সেই আঁটো সাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও? এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, কি নাম হয়ে গেছে দেখো, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে। হ্যাঁ বাবা, তোর হবে। তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। আমি এখানে ছোট্ট করে একটা কোয়েশ্চেন দিয়ে দিই, কিসের নেশা? উত্তরটা খুব সহজ, তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। তাহলে ছোট মেশো সেই যে গল্পটা নিয়ে গেলেন, তপন ভাবছে, গেলেনই তো, অনেক দিন তো হয়ে গেল। মামার বাড়ি থেকে তপন তার বাড়িতে ফিরেও এলো, কিন্তু কই গল্পটা তো এখনো ছেপে বেরোলো না। পত্রিকায় ছাপার অক্ষরে সেই আঁটো সাঁটো চেহারাটা তো সে এখনো দেখতে পেল না। এদিকে বাড়িতে সবাই তপনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দিয়েছে। তপনকে বলা হচ্ছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে সবাই বিদ্রুপ করে বলছে, হ্যাঁ বাবা, তোর হবে। ওই যে লেখক মেশো বলেছিলেন, আমি বলছি ওর হবে। সেই কথাটার সুর ধরেই সবাই বিদ্রুপাত্মক সুরে বলছে, তোর হবে। কিন্তু তপন, বিশ্বাস করো, কোনো বিদ্রুপ, কোনো ঠাট্টা বিরূপ সমালোচনা গায়ে মাখছেই না। এই সমস্ত কিছুর মধ্যে সে আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। এদিকে গরমের ছুটি শেষ হয়ে আসছে, স্কুলের দেওয়া হোম টাস্ক এখনো হয়ে ওঠেনি, তবু লিখছে, কারণ তাকে গল্প লেখার নেশায় পেয়ে বসেছে। এরপর কি হচ্ছে? তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে।
প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা। কোয়েশ্চেন নিয়ে নাও এখান থেকে, কোন ঘটনা? ব্র্যাকেট করে দিলাম আমি, কারণ আনসার একদম বই থেকেই পেয়ে যাচ্ছি। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। এটাই সেই ঘটনা। তপন ভাবছে, কেন? হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কি হচ্ছে? গরমের ছুটি শেষ হয়ে গেছে, স্কুল খুলে গেছে, পুরো দমে পড়াশোনা শুরু হয়ে গেছে। তপন তার লেখা প্রথম গল্পটা সম্পর্কে একেবারে আশা ছেড়ে দিয়েছে, যে না, ওটা বোধহয় আর ছেপে বেরোলো না। খুব বিষণ্ণ মন তার। এমন সময় একটা আশ্চর্য ঘটনা ঘটছে। একদিন তপনের ছোট মাসি এবং তার লেখক মেসো তাদের বাড়িতে বেড়াতে আসছেন এবং তাদের হাতে সন্ধ্যা তারার একটা বিশেষ সংখ্যা। তো বাড়িতে অতিথি বেড়াতে আসতেই পারে, তাতে কোনো আশ্চর্য না। আশ্চর্যটা কোনটা, যে সন্ধ্যা তারা নিয়ে কেন? সেটা দেখেই উত্তেজনায়, রোমাঞ্চে, অজানা একটা আনন্দে তপনের বুকের রক্ত ছলকে উঠছে। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? এখানেও আমি করে দিলাম ইম্পর্ট্যান্ট, এমন একটা লাইন, যে লাইনটা আসে না এটা হয় না। তাহলে কোয়েশ্চেন, কোন অলৌকিক ঘটনা? কোন অলৌকিক ঘটনার কথা এখানে বলা হয়েছে? উত্তরটা কি হবে? ঠিক এর আগের অংশটা ব্র্যাকেট করছি আমি, যে সত্যিকারের ছাপার অক্ষরে তপনের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে, এটাই তপনের মনে হয়েছে একটা অলৌকিক ঘটনা। সে ঠিক বুঝে উঠতে পারছে না যে ছাপা হয়েছে গল্পটা, হয় নাকি এরকম এরকম অলৌকিক ঘটনা? তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। এখানটা থেকেও খুব কোয়েশ্চেন আসে। কি কোয়েশ্চেন আসে? এসিকিউ বিশেষ করে, সূচিপত্রে কি লেখা ছিল? উত্তরটা পুরো ব্র্যাকেট হচ্ছে, প্রথম দিন, গল্প, শ্রী তপন কুমার রায়। তাহলে সূচিপত্রে, কোথাকার সূচিপত্র? সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা পত্রিকার সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা রয়েছে প্রথম দিন, ব্র্যাকেটে দেওয়াও রয়েছে যেটা একটা গল্প, এবং লেখকের নাম দেওয়া রয়েছে শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে, চমৎকার, লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোয়েশ্চেন আসে এখান থেকে, কোন কথা? উত্তর দেওয়া রয়েছে ওই কারেকশনের কথা। তাহলে এই জায়গাটা আমরা একটু ভালো করে বুঝে নেব। তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছেপে বেরোলো, সারা বাড়িতে শোরগোল পড়ে গেল। কেন শোরগোল পড়ে গেল? আরে আমাদের তপন, তার লেখা গল্প দেখো দেখো পত্রিকায় ছেপে বেরিয়েছে, ও লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। সবাই পত্রিকাটা হাতে নিয়ে নিয়ে দেখছে,
একটু একটু পড়ছে, আর সবাই বলছে বারে ভালোই তো লিখেছে। এবার যেটা আমি বলছিলাম, লেখক মেশো যদি সত্যি উদার মনের মানুষ হতেন, যা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ তিনি তো একজন স্বনামধন্য লেখক, ফলে তার পক্ষে মহৎ হওয়া, উদার হওয়াটা খুব স্বাভাবিক। তিনি যদি সত্যি সেটা হতেন, তাহলে কিন্তু সেই মুহূর্তে তিনি বলতেন না যে তিনি গল্পটা কারেকশন করে দিয়েছেন, বরং তপনকে এই প্রশংসাটা পেতে দিতেন। তা কি তিনি করলেন? করলেন না। যখন সবাই তপনকে নিয়ে মশগুল হতে যাচ্ছে, সেই সময়টাতেই তিনি বললেন, একটু একটু কারেকশন করতে হয়েছে, কিন্তু আসলে একদমই কাঁচা লেখা তো। ব্যাস, সঙ্গে সঙ্গে ছড়িয়ে গেল এই কথাটা যে তপনের লেখা গল্প তার নতুন লেখক মেসোমশাই কারেকশন করে দিয়েছেন। তাহলে কার মহত্ব জাহির হলো? লেখক মেসোর, অবভিয়াসলি। এবারে দেখো কি হচ্ছে। বাবা বলেন, তাই তাই নইলে পট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজ কাকু বলেন, তা ওরকম একটু লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প পড়ে আঙুল দিয়ে ছুঁতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। তাহলে এই জায়গাটা আমরা একটু দেখে নেব যে কোন সব কথা যার মধ্যে তপন হারিয়ে যাচ্ছে, আর হারিয়ে যাওয়া মানেটাই বা কি। গল্পটা তো লিখলো তপন, তাহলে তার যে লেখক সত্তা, সেটা প্রত্যাশা করেছিল যে সে তার মর্যাদাটা পাবে। কিন্তু দেখা গেল হলো ঠিক তার উল্টোটা। সবাই হই হই করতে লাগলো তপনের নতুন লেখক মেশোকে নিয়ে, তার মহত্বকে নিয়ে, যে তিনি একে তো তপনের গল্পটা কারেকশন করে দিয়েছেন, তাই জন্যই এত ভালো লেখাটা হয়েছে। তাহলে এখানে তপনের তো কোনো কৃতিত্বই নেই। নাম্বার টু, তিনি তার উপরে আবার কি করেছেন, দেখো কি মহৎ, তিনি নিজে গিয়ে সন্ধ্যা তারার সম্পাদককে গল্পটা দিয়ে এসেছেন, অনুরোধ করেছেন যেন ছাপিয়ে দেওয়া হয়। তিনি যদি না বলতেন, তাহলে তপনের মতো কত ছেলেরা তো গল্প লিখছে, সন্ধ্যা তারার সম্পাদক কি তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁয়ে দেখতো? তাহলে এই যে বিরূপ সমালোচনা, তপন কোথাও নেই এসবের মধ্যে। শুধু একজনই আছেন, তিনি হচ্ছেন তপনের লেখক মেশো। তাহলে এই সমস্ত যে বিরূপ সমালোচনা, যার মধ্যে তপন হারিয়ে যাচ্ছে, তার লেখক সত্তাটা কোথাও যেন বিলীন হয়ে যাচ্ছে, আর সেই জন্যেই গল্প ছাপা হলে যে একটা সাংঘাতিক আনন্দ হবার কথা না, আমার প্রথম গল্প চেপে বেরিয়েছে, ইয়েস, কি আনন্দ, সেইটা কিন্তু তপন খুঁজে পাচ্ছে না। কারণ তপনকে নিয়ে তো আলোচনাই হচ্ছে না, বরং তার বাবা কি বলছেন, তাই তো ভাবি, নইলে একটা পট করে গল্প লিখলো, ছাপা হয়ে গেল। মেজ কাকি বলছেন যে হ্যাঁ, ওরকম একটি লেখক মেশো থাকলে মন্দ হয় না, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। মানে তপন যে লেখক হয়েছে, তার গল্প ছেপে বেরিয়েছে, তাতে তার কোনো ক্রেডিট নেই, পুরো ক্রেডিটটাই তার লেখক মেশোর। তাহলে তোমরাই বলো, তপন হারাবে না এসব কথার মধ্যে? হারিয়ে গেল সে, ভয়ঙ্কর আহ্লাদটা হলো না তার। অনেকক্ষণ পরে
মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত! এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমি মার্ক করছি, এগুলো একটাই কারণে, এমসিকিউতে এই লাইনগুলো তুলেই বলা হয় যে কথাটি কে বলেছে, বক্তা কে। যেমন এখানে আমি দিয়েই দিলাম বক্তা কে। বক্তা হচ্ছেন তপনের মা। তোর পেটে পেটে এত, মানে এত প্রতিভার কথা, এত কিছুর কথা চেপে রেখেছিলি? নে, তুই একবার নিজের মুখে আমাদের সবাইকে গল্পটা পড়ে শোনা তো দেখি। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তার মানে তপনের মেশো গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। বুঝলে তাহলে? তপনের মেশোকে তুমি কি আর সত্যিকারের মহৎ ব্যক্তি বলতে পারো? নাম্বার ওয়ান, তিনি তপনকে ক্রেডিটটা নিতেই দিলেন না। তিনি বললেন, গল্পটা কিন্তু একটু কারেকশন করতে হয়েছে। তাহলে সবাই কি জানলো? তপনের লেখক মেশো গল্পটা কারেকশন করেছেন, ফলে সেটা তো ভালো হতে বাধ্য। দ্বিতীয়ত, তিনি নিজে গিয়ে সন্ধ্যাতারা সম্পাদককে ছাপিয়ে দেবার অনুরোধ করেছেন, না তো থোড়াই ছাপা হতো ওর গল্প। এবার তপন যখন পড়ছে নিজে গল্পটা, সে দেখছে যে এর একটা লেখাও তার লেখা নয়, সম্পূর্ণ নতুন নতুন সব লাইন, যেগুলো তপনের অপরিচিত। তপন এবার বুঝতে পারছে যে তার নতুন মেশো গল্পটা কারেকশনের নাম করে আগাগোড়াই নিজের পাকা হাতের কলমে নতুন করে লিখেছেন। তাহলে গল্পটা তপনের লেখক মেশোর লেখা। তপনকে তার নিজের নামে অন্যের লেখা গল্প পড়তে হচ্ছে। তাহলে এইখানটা আমরা বলতেই পারি সেটা হচ্ছে তপনের লেখক সত্তা অপমানিত হচ্ছে। ধরো তুমি একটা ছবি এঁকেছো, অতটা ভালো হয়নি। আমি বললাম আমি একজন খুব ভালো ছবি আঁকতে পারি, সুন্দর চিত্রকর। আমি বললাম ঠিক আছে, আমি অল্প অল্প একটু ফিনিশিং টাচ দিয়ে দেবো। তারপরে যখন আলটিমেটলি তোমার কাছে এলো সেই ছবিটা, তুমি দেখলে সব পাল্টে গেছে, তুমি এরকম তো আঁকোইনি। তখন তুমি কি বুঝতে পারছো? যে আমি আমার পাকা হাতে সুন্দর করে রং তুলি দিয়ে ছবিটাকে নতুন করে এঁকে দিয়েছি, নামটা তোমার দিয়েছি, সেখানেও আমার মহত্বেরই পরিচয়। হ্যাঁ, তোমার নামেই দিয়েছি, দেখো, যাতে তুমি আমার কাছে ঋণী হয়ে থাকো। কিন্তু এটা কি কোনো ক্রিয়েটার চাইবেন কখনো? যিনি স্রষ্টা, যিনি শিল্পী, তিনি তো চাইবেন যে তার লেখা ছবি, তার লেখা গল্প, তার লেখা শিল্প সেটাই সবার কাছে পৌঁছোক। অথচ এখানে তপনকে পড়তে হচ্ছে তার লেখক মেশোর লেখা গল্প, আর এতেই তার লেখক সত্তাটা অপমানিত হচ্ছে। আর সেই জন্যেই তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কি রে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী হয়ে যাওয়া মানে হচ্ছে অহংকার। সবাই ভাবছে তপন চুপ করে গেছে মানে এত ভালো লিখেছে, অহংকার হয়ে গেছে একেবারে। সবাই শুনতে চাইছে, তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? বাক্য হরে গেল মানে কথা হারিয়ে যাওয়া, বাক্য হারা হয়ে যাওয়া বলি না আমরা,
সেইটা। তাহলে তপন তো পড়তে পারছে না অন্য কারণে, যে আমি কেন অন্যের লেখা পড়বো, এটা তো আমার লেখা নয়। এবার সেটা তো সে কাউকে বলতেও পারছে না যে তার নতুন মেশোই তাকে এই রকম ভাবে অপমান করেছেন। সেজন্যই বেচারা চুপ করে গেছে, একদম বোবা হয়ে গেছে। এবার যারা শুনছিল তারা ভাবছে ঠিক উল্টোটা, যে তপন তার অহংকার হয়ে গেছে, সবাই শুনতে চাইছে পড়ছে না, সেজন্য অহংকার অহংকার দেখাচ্ছে, বা এত আনন্দ হয়েছে যে একবারে কথা হারিয়ে ফেলছে। তখন বাধ্য হয়ে তপন কি করবে, কি করছে সে? তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আমি আবার এখানে লিখে দিলাম ইম্পর্ট্যান্ট বলে, যে কেন তপনের মনে হচ্ছে সেটা তার সবচেয়ে দুঃখের দিন। ছোট্ট করে যদি আমি এখানে দিয়ে দিই যে কোন দিনটি, কেন সেটি সবচেয়ে দুঃখের দিন হলো। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটা কি? যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক না হয় না হোক। কোয়েশ্চেনটা নিয়ে নাও, সংকল্পটি কি? তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তাহলে এই যেদিনটায় তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এবং সেই পত্রিকাটা নিয়ে তপনের মেসো আর মাসি তাদের বাড়িতে এসেছেন, সেই দিনটা তপনের জীবনের সবচেয়ে সুখের দিন হবার কথা ছিল, অথচ সেই দিনটাই পরিণত হলো তার জীবনের সবচেয়ে দুঃখের দিনে। কেন না, প্রথমত কেউই তপনের কৃতিত্বটাকে স্বীকৃতিই দিল না। সবাই স্বীকৃতি দিল তপনের নতুন লেখক মেশোকে, কারণ তিনি এইগুলো করেছেন, ছাপিয়ে দিয়েছেন গল্পটা, কারেকশন করে দিয়েছেন, সবকিছু তো তিনিই করেছেন। আর দ্বিতীয় কথা, তপন যখন গল্পটা পড়ছে সে দেখছে যে তার একটা লেখাও তপনের লেখা নয়। সে বুঝতে পারছে তার লেখক মেশো জেনে বুঝে তাকে অপমান করেছেন। তিনি কারেকশনের নাম করে পুরো গল্পটা নিজের পাকা হাতের কলমে, তিনি তো পাকা লেখক, পাকা হাতের কলমে নতুন করে লিখে দিয়েছেন। সেই জন্যেই সেই দিনটা তপনের পক্ষে সবচেয়ে দুঃখের দিন। কারণ তপনও তো ছোট্ট হলেও লেখক, তার সেই শিল্পী সত্তাটা তো অপমানিত হলো, আঘাত পেল। আর সেই দিন, সেই মুহূর্তে তপন গভীর সংকল্প নিচ্ছে, যাকে আমরা বলি দৃঢ় সংকল্প, যে হ্যাঁ, এরপর থেকে যদি আমি গল্প ছাপতে দিই তো আমি নিজে গিয়ে পত্রিকার অফিসে দিয়ে আসব। তাতে যদি কাঁচা লেখা বলে আমার লেখা ছাপা না হয়, না হবে, হলে হবে, কিন্তু তবু তো আমাকে এটা শুনতে হবে না যে হ্যাঁ অমুকে আমার লেখা ছাপিয়ে দিয়েছে, বা আমাকে অন্যের লেখা গল্প নিজের নামে পড়তে হবে না। কারণ তার থেকে তো দুঃখের কিছু হয় না, তার থেকে অপমানেরও কিছু হয় না। ফলে এই জায়গাটায় আমি যেটা দিয়ে দিচ্ছি দেখে নাও, দ্বিতীয়বার বোধোদয়। এবং খেয়াল করতে হবে এটাই সম্পূর্ণ
চেতনার জাগরণ। তাহলে এর আগের বার যে চেতনার জাগরণটা ঘটেছিল সেটা অর্ধেকটা, এইখানে পূর্ণরূপে চেতনার জাগরণ ঘটলো। কি চেতনা জাগরণ ঘটলো? কি বোধোদয় হলো তপনের? যে অন্যের দ্বারা কখনো সাফল্য অর্জন করা যায় না। সাফল্য অর্জন করতে হলে নিজের কৃতিত্বেই তা অর্জন করে নিতে হয়। ফলে সমস্ত ছেলে মানুষের ভাবাবেগ এখন সরে গেছে তপনের মন থেকে। সে এই বাস্তবটা বুঝতে শিখেছে যে যদি জীবনে কোনো কিছু করতে হয়, দাঁড়াতে হয়, তাহলে সেটা নিজেকেই করতে হবে, নিজের ক্ষমতা বলেই সেটা অর্জন করতে হবে, অন্য কেউ পাইয়ে দিলে হবে না। এটাই হচ্ছে তার দ্বিতীয় তথা সম্পূর্ণ বোধোদয়, তার জ্ঞানচক্ষুর পূর্ণ উন্মিলন। যে 4 ধরনের প্রশ্ন আসবার কথা তার মধ্যে প্রথম টাইপটাই হচ্ছে এমসিকিউ, যেগুলোর প্রত্যেকটার মার্কস থাকবে 1 নম্বর করে। ইনস্ট্রাকশন কি রয়েছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। কোয়েশ্চেন কি রয়েছে? কথাটা শুনে ড্যাশ চোখ মার্বেল হয়ে গেল। এবারে একটা জিনিস বলে রাখি, এমসিকিউ এর আনসার করবার কিন্তু একটা পার্টিকুলার টেকনিক আছে। কেউই কিন্তু কখনোই ফুল সেন্টেন্সে এমসিকিউ এর আনসার করবে না, কারণ সেটা নিয়ম নয়। সেখানে যেটা করতে হবে, সেখানে রাইট অপশন নাম্বার দিয়ে অপশনটা লিখতে হবে। যেমন এখানে সঠিক অপশনটা হচ্ছে খ। আমি তোমাদের বোঝবার সুবিধের জন্য জাস্ট টিক মার্কটা এখানে করলাম। তোমাদের কিন্তু টিক মার্ক করবার কথা নয়। তোমাদের কি করবার কথা? তোমরা লিখবে খ, অপশন নাম্বার চলে এলো, তারপরে অপশনটা দেবে তপনের। ঠিক এইটুকু, একটাও আর বাড়তি কথা থাকবে না। এবারে চলে আসছে 1.2। তপনের যা হতে বাধা নেই তা হলো সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে ক, লেখক। 1.3 এই গল্পে জহুরি বলতে বোঝানো হয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশন গ। তাহলে অপশন গ, নতুন মেশোকে। 1.4 চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময়ে চা পান হচ্ছিল? অপশন খ, সঠিক উত্তর বিকেলে। 1.5 ছোট মাসি আর তপনের বয়সের ব্যবধান প্রায়, দেখো 4টে অপশনের মধ্যে ঘ হচ্ছে সঠিক উত্তর, বছর 8 1.6 গল্প লেখক তপনের সম্পূর্ণ নাম হলো। এবার এইখানটাতে অপশন ক আর ঘ এর মধ্যে একটা ছোট্ট কনফিউশন কিন্তু আসতে পারে। তপন কুমার রায় নাকি শ্রী তপন কুমার রায়? গল্পটা খেয়াল করবে, সন্ধ্যা তারার সূচিপত্রে ছাপার অক্ষরে কি লেখা ছিল? শ্রী তপন কুমার রায়। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিকতম উত্তর। এরকম কিন্তু খুব কাছাকাছি অপশনও থাকতে পারে, তখন ঘাবড়ে যেও না, ভালো করে ভেবে নিও যে কোনটা একদম ঠিক ঠিক। সেজন্য অপশন ঘ, শ্রী তপন কুমার রায়। বুঝতেই পারছো তাহলে যে এমসিকিউ তে যদি ফুল মার্কস তুলতে হয়, আর এমসিকিউ গুলোই হচ্ছে ফুল মার্কস তোলবার একদম সঠিক জায়গা, তাহলে বই খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে। এবারে চলে আসছে সেকেন্ড প্যাটার্ন, যেটা অর্থাৎ এসএকিউ, শব্দ সংখ্যা কম বেশি 20। অর্থাৎ এই যে 20 শব্দ বলা হচ্ছে কম বেশি 10% শিথিলযোগ্য, মানে তুমি ম্যাক্সিমাম 22টা থেকে 23টা শব্দের মধ্যে উত্তর করতে পারবে। আর সেই জন্যেই এই ধরনের উত্তর করবার
যে সঠিক নিয়ম সেটা কি, খুব দরকার না হলে উৎস উল্লেখ করতে হয় না। যেখানে দেখবে খুব দরকার সেখানে উৎস উল্লেখ করবে, বাকি শুধু শুধু উৎস লিখে শব্দগুলোকে খরচা করবে না। 2.1 কোয়েশ্চেন কি রয়েছে, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে? গল্পটাতে আমরা অলরেডি পড়েছি যে লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো সাধারণ মানুষ, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। ফলে ঠিক যেরকম স্ট্রেট বললাম সেরকমই স্ট্রেট আনসার হবে। দুই পয়েন্ট দুই, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কাদের বোঝানো হয়েছে? খেয়াল করো, এই কোয়েশ্চেনটাতে কিন্তু আমাকে একটু উৎসটা উল্লেখ করতে হবে, কারণ কোন গল্পের প্রেক্ষিতে রত্ন বা জহুরি কথাগুলো এলো সেটা একটু ধরিয়ে দেওয়া দরকার। তাহলে কি হবে? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে রত্ন বলতে তপনের লেখা গল্পটি এবং জহুরি বলতে তপনের লেখক মেশো, তাকে বোঝানো হয়েছে। এখানে আমি একটু বলবো, শুধু ছোট মেশো বলো না, এই জায়গাটা লেখক মেশো, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ রত্নের মূল্য জহুরির কাছেই, অর্থাৎ যিনি জহুরি তিনি বুঝতে পারবেন যে কোন রত্ন খাঁটি বা কোন রত্ন নকল। তেমনি যিনি লেখক তিনি বুঝতে পারবেন যে কোন লেখাটা ভালো হয়েছে কোন লেখাটা খারাপ হয়েছে। ফলে এই টার্মটা আমাদের দরকার হবে। 2.3, সূচিপত্রেও লেখা রয়েছে। সূচিপত্রে কি লেখা ছিল এখানেও কিন্তু আমাদের একটু উৎস উল্লেখ করতে হবে। শুধু গল্পটার নাম দিলেই যথেষ্ট। জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যা তারা সূচিপত্রে লেখা ছিল বলে একদম যেটা বইতে আছে, প্রথম দিন ব্র্যাকেটে লিখবে গল্প, তার পাশে লিখবে শ্রী তপন কুমার রায়। এবার চলে এসো 2.4, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা? তপনের লেখা গল্প ছাপানোর আগে তার লেখক মেশো যে কারেকশন করে দিয়েছিলেন সেই কথাটা ছড়িয়ে পড়ে। আমি এখানে এমসিকিউ থেকে জাস্ট কয়েকটা স্যাম্পল দিয়ে দিলাম যে কিভাবে আনসার করতে হবে। এসিকিউ থেকেও কয়েকটা স্যাম্পল দেওয়া থাকলো যে কিভাবে আনসার করতে হবে। এবার চলে আসছি আমি কোয়েশ্চেন নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর যে টাইপটা, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, যেগুলোর এক একটার মার্কস থাকবে 3 এবং এখানে দেওয়াই রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ। অর্থাৎ এখানে কিন্তু 3 মার্কস অনওয়ার্ডস কোয়েশ্চেনে উৎস লিখতে আমরা বাধ্য। এবার 3 মার্কসের কোয়েশ্চেনে শব্দ সংখ্যা কম বেশি 60, এখানেও 10% শিথিলযোগ্য। কেমন? 3.1 কি রয়েছে? জহুরি কাকে বলে? জ্ঞানচক্ষু গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে? মার্কস ডিভিশন 1 + 2 = 3। আমি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে যারা জহর অর্থাৎ বহুমূল্য রত্ন নিয়ে ব্যবসা করেন, যারা দেখেই বলতে পারেন যে কোন রত্ন আসল বা নকল, তাদেরকেই বলা হয় জহুরি। হয়ে গেল। এবার জ্ঞানচক্ষু গল্পে কাকে এবং কেন জহুরি বলা হয়েছে? কাকে বলা হয়েছে? তপনের নতুন লেখক মেশো। কেন জহুরি? তিনি যেহেতু লেখক, বই লেখেন, তার বই ছাপা হয়, অনেক বই ছাপাও হয়েছে, সুতরাং তপনের লেখার মূল্য, তার গল্পের মূল্য যদি কেউ সত্যিকারের বুঝতে পারে তাহলে লেখক মেশোই বুঝবেন। এইভাবে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে এবং অতি অবশ্যই আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে এটা ধরিয়ে নেবে। তাহলে 3.1 আমাদের আলোচনা হয়ে গেল।
3.2 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার কখন এমন মনে হয়েছিল। এখানে 3 নম্বর আছে বটে, কিন্তু খেয়াল করো কার আর কখন। ফলে এখানেও উৎস উল্লেখ করবে, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে দিয়ে। এবার তপন কি শুনেছিল তার ছোট মেশো সম্পর্কে, তার বোধোদয় হলো যে যারা গল্প লেখেন, বই লেখেন, তারাও এই জগতেরই মানুষ। সেইটা দেখে অনুপ্রাণিত হয়ে সেও গল্প লিখলো। ছোট মেশো সেটা ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন। বেশ কিছুদিন পরে যখন তাদের বাড়িতে এলেন হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা নিয়ে, তখন তপনের বুকের রক্ত আনন্দে, রোমাঞ্চে, শিহরণে ছলকে উঠল যে তাহলে কি সত্যি তপনের লেখা গল্প ছাপা হয়েছে? তার লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এটাই তপনের মনে হয়েছিল যেন অলৌকিক ঘটনা। 3.3 গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করেছিল এটার জন্য 1, এই সংকল্পের কারণ কি ছিল এটার জন্য 2, তাহলে গোটাটা মিলিয়ে আমাদের 3 নম্বর থাকছে। তাহলে তপন সংকল্পটা কি করেছিল, যে এর পর থেকে যদি গল্প ছাপাতে দেয় তাহলে সে নিজে গিয়ে পত্রিকার অফিসে দিয়ে আসবে। তাতে যদি ছাপা হয় হবে, যদি না ছাপা হয় না হবে। ব্যাস এটুকুই সংকল্প। এবার এই সংকল্পের কারণ কি ছিল তখন তোমাকে বলতে হবে যে সে কাকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্প লিখেছিল। এবার সেই ব্যক্তি তার গল্পটা ছাপানোর প্রতিশ্রুতি দিলেন, কিন্তু যখন গল্পটা ছাপা হয়ে এলো তখন তখন দেখলো যে এই গল্পের একটা লাইনও তার লেখা নয়। সবকটা লাইন তার অপরিচিত লাগছে, আনকোরা, নতুন। তপন বুঝতে পারলো যে তার লেখক মেশো গল্পটা কারেকশনের নামে আগাগোড়াই নতুন করে লিখে দিয়েছেন নিজের পাকা হাতের কলমে। ফলে এই যে তপনের লেখক সত্ত্ব অপমানিত হলো, তাতেই তপন এই সংকল্পটা করলো। এবারে আমরা চলে আসবো 4 নম্বর কোয়েশ্চেনে। এসে টাইপ কোয়েশ্চেন্স, যার এক একটার মার্কস থাকবে 5 করে। সেটা তুমি 1+4, 1-1-3 এরকম ভাবেও পেতে পারো। একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন সেরকম ভাবেও পেতে পারো। এটার শব্দ সংখ্যা কম বেশি 150। এখানেও একই কথা খাটবে যে শব্দ সংখ্যা কিন্তু 10% শিথিলযোগ্য, এবং অতি অবশ্যই এখানেও উৎসটা উল্লেখ করতেই হবে। 4.1 প্রথম কোয়েশ্চেনটা কি আসছে, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। এই সব কথা বলতে কি বোঝানো হয়েছে, এটার জন্য মার্কস রয়েছে 3। তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি এটার জন্য রয়েছে 2, সবটা মিলিয়ে তাহলে 5 মার্কস। তাহলে এই সব কথা এখানেও প্রসঙ্গ ধরাতে হবে যে কাকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন গল্প লিখলো। সেই ব্যক্তি গল্পটা ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন গল্পটাকে নিয়ে। গল্পটা ছেপে এলো, সারা বাড়িতে শোরগোল পড়ে গেল যে তপনের লেখা গল্প ছাপা হয়েছে। কিন্তু তখনই তপনের লেখক মেশো বললেন যে তিনি একটু আধটু কারেকশন করে দিয়েছেন গল্পটা, কারণ একদমই কাঁচা লেখা ছিল। তখন তপনের কৃতিত্বকে ছাপিয়ে গেল তার নতুন মেশোর কৃতিত্ব, তার মহত্ব, যে প্রথমত তিনি গল্পটা কারেকশন করে দিয়েছেন, তবেই সেটা ছাপার যোগ্য হয়েছে। আর দ্বিতীয়ত তিনি নিজে গিয়ে সন্ধ্যা তারার সম্পাদককে বলেছিলেন বলেই না তপনের গল্পটা ছেপে বেরিয়েছে। ফলে এই রকম যে বিরূপ সমালোচনামূলক কথাবার্তা তার মধ্যে তপন হারিয়ে গেল। তাহলে এই সব কথা বলতে এই যে তার বিরুদ্ধ কথাবার্তা সেইগুলো। এবার তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি, তপন যে গল্পটা লিখলো তার যে স্রষ্টার যে সত্তাটা, শিল্পী সত্তা, সেটার কিন্তু কেউ কদর করলো না। তার বাবা ঠাট্টা করছেন, তার কাকা ঠাট্টা করছেন। ফলে সেই জন্যেই এ সমস্ত ঠাট্টা, বিদ্রূপ, বিরূপ সমালোচনার মধ্যে
তপন আর কোথাও থাকলো না, বরং সমস্ত কিছুকে ছাপিয়ে উঠে এলেন তার নতুন লেখক মেশো। কেমন? 4.2, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তার বলতে কাকে বোঝানো হয়েছে? 1 নম্বর, কোনটি তার জীবনের সবচেয়ে দুঃখের দিন? আরেকটা 1 নম্বর, সেটি তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন? এটা 3 নম্বর, সব মিলিয়ে 5 নম্বর। তাহলে তার বলতে তপনকে বোঝানো হয়েছে। কোনটি তার জীবনের সবচেয়ে দুঃখের দিন? যেদিন সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো তপনের গল্পটি নিয়ে তার ছোট মাসি এবং লেখক মেশো তাদের বাড়িতে এসেছিলেন, সেই দিনটির কথা বলা হয়েছে। এবার সেটি তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন? প্রথমটা তপনের খুব আহ্লাদ হয়েছিল, কিন্তু যখন দেখা গেল যে তার কৃতিত্বটা কেউ স্বীকারই করছে না, বরং ছোট মেশো কৃতিত্বটাই সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে। উপরন্তু যখন গল্পটা সে পড়তে বসছে, তখন দেখছে যে এই গল্পের একটা লাইনও তার চেনা নয়, সবকটা লাইনই নতুন আনকোরা। সে তখন বুঝতে পারছে যে তপনের লেখক মেশো কারেকশনের নাম করে গল্পটা নিজের পাকা হাতের কলমে আগাগোড়াই লিখে দিয়েছেন নতুন করে। তাতে তপনের যে ভেতরকার লেখক সত্তাটা অপমানিত হচ্ছে। তাহলে যে দিনটা তপনের সবচেয়ে আনন্দের দিন হবার কথা ছিল, সুখের দিন হবার কথা ছিল, সেই দিনটাই তপনের সবচেয়ে দুঃখের দিন হয়ে গেল। এবার একটা জিনিস আমি সবাইকে একটু খেয়াল করতে বলবো, কারণ এই জায়গাটা প্রায় 95% ছেলে মেয়ের ভুল হয়। যখনই দেখবে পার্ট কোয়েশ্চেন আছে, যেমন এখানে এই একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফ করবে এবং প্যারাগ্রাফ সবসময় পেজের মাঝখান থেকে আরম্ভ হবে। তাহলেই পরীক্ষকের দৃষ্টি আকৃষ্ট হবে সেখানে এবং তুমিও বোঝাতে পারবে যে এটা এই পার্টের উত্তর, এটা ওই পার্টের উত্তর, এরকম টানা একদম লেখার কথা কিন্তু নয়। বাড়িতে প্র্যাকটিস করো, যেখানে মনে হবে অসুবিধা হচ্ছে, আটকে গেছে, উইদাউট এনি হেজিটেশন কমেন্ট বক্সে আমাকে জানাও। ঠিক আছে? তোমাদের একটা একটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।